লিখতে পারি না। আচ্ছা হোক থাক, লিখলে মনিটর একটু সুবিধা হয়, আমি কোন মনিটর লাগবে পজিশনে না। আছি পজিশনটা বোঝা যায়। আপনি কি শুরু করবেন? শুরু করে দিছি, ছাত্র জয়েন করে নাই এখনো। শুরু করছেন? 57 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের পড়াচ্ছি এলিমেন্টস অফ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। আমি অলরেডি 2টি অধ্যায় শেষ করেছি। আজকে আমি 3য় অধ্যায় শুরু করব এবং আজকে এটি আমার 6ষ্ঠ ক্লাস। তৃতীয় অধ্যায় মূলত কূপ খনন রিগ সম্বন্ধে। তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ দেখে নেই একটু আমরা। আছে প্রথমেই আছে কূপ এবং রিগ, তারপরে আছে রিগের অংশসমূহ, কূপ খনন কাকে বলে, কূপ খননের উদ্দেশ্যসমূহ, কূপ খনন পদ্ধতি, কূপ খননের ধারাবাহিক প্রক্রিয়া। এই টপিকগুলো মূলত তৃতীয় অধ্যায়ে আমি তোমাদের পড়াবো। প্রথমেই আছে কূপ এবং রিগ। আগে বলে রাখি, এই অধ্যায়টি মূলত বলা হয়েছে কূপ খনন রিগ সম্বন্ধে, অর্থাৎ খনিজ সম্পদ অনুসন্ধান করতে গেলে আমাদেরকে কূপ খনন করতে হবে, তাছাড়া কোনো বিকল্প পথ নেই। আবার পাশাপাশি পেট্রোলিয়াম অর্থাৎ তেল বা গ্যাস উত্তোলনের জন্য আমাদের কূপ খনন করতে হবে। তো এই কূপ খনন করতে গেলে যে বিষয়গুলো আসবে সেগুলো আমরা এখন জানব। প্রথমেই আছে কূপ কাকে বলে বা ওয়েল কাকে বলে। খনিজ সম্পদ অনুসন্ধান এবং তেল, গ্যাস ও পানি উত্তোলনের জন্য যে বোরহোল বা গর্ত করা হয় তাকে কূপ বলে। কূপ বিভিন্ন ধরনের হয়ে থাকে, অর্থাৎ এখানে বলতেছে তোমরা যেমন আশেপাশে দেখো যে টিউবওয়েল বা শ্যালো মেশিন বা যে কোনো পদ্ধতিতে পানি উত্তোলন করে, সেটাই মূলত আমরা কূপ বলতেছি। সেই কূপ মাইনিংয়ের ভাষায় অনেকগুলো হয়। মানে 1 নম্বরে আছে এক্সপ্লোরেশন কূপ, 2 নম্বর ওয়াইল্ড ক্যাট কূপ, 3 নম্বর অ্যাপ্রাইজাল কূপ, 4 নম্বর ডেভেলপমেন্ট কূপ, 5 নম্বর প্রোডাকশন কূপ এবং 6 নম্বর অ্যাবান্ডন কূপ। এই মাইনিংয়ের ভাষায় এই যে 6 ধরনের কূপ হয়। আমরা এখানে এই 6 ধরনের কূপের বিস্তারিত পড়ালেখার আসলে সুযোগ নাই। তোমরা পরবর্তীতে কোনটাকে আমরা এক্সপ্লোরেশন কূপ বলবো, কোনটা প্রোডাকশন কূপ বলবো, বিস্তারিত তোমরা জানতে পারবা। তো এখানে মূলত শুধু তোমাদের নামগুলো জানানোর দরকার। আচ্ছা, এরপরে আছে রিগ। এটি খুব ইম্পর্ট্যান্ট একটি পার্ট। কূপ খনন করতে গেলে এটা ছাড়া সম্ভব না। একটি কূপ খননের জন্য প্রয়োজনীয় সকল স্থাপনা, কাঠামো এবং যন্ত্রপাতি ও সরঞ্জামকে রিগ বা ড্রিলিং রিগ বলা হয়। বিভিন্ন প্রকার ক্ষেত্রে অবস্থা এবং পরিস্থিতির জন্য বিভিন্ন প্রকার রিগ ব্যবহার করা হয়ে থাকে। উন্নয়নের বহু বছর ধরে বহু ড্রিলিং অপারেশন সম্পাদিত হয়েছে। তার মধ্য দিয়ে ড্রিলিং রিগের বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। সাগরে ও ভূমিতে খনন কার্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার রিগ আছে। এখানে একটি জিনিস দেখো, সাগরে ও ভূমিতে খনন কার্যে, তার মানে আমরা হয়তোবা নর্মালি চিন্তা করতেছি যে ভূমিতেই শুধু কূপ খনন করা যায়, কিন্তু এখন দেখতেছি যে না, সাগরেও কূপ খনন করা যায়। এবং মজার বিষয় হলো তেল বা গ্যাসের জন্য ভূমিতে যে পরিমাণ কূপ খনন করা হয় তার চেয়ে বেশি কূপ খনন করা হয় সাগরে। তো সেই ড্রিলিং রিগগুলো আমরা দেখে নেব কি কি আছে। প্রথমে আছে ড্রিল শিপ। এটা মূলত সাগরে
খনন করার জন্য ব্যবহার করা হয়। সেমি সাবমার্সিবল, এইটাও সাগরে খনন করার কাজে ব্যবহার করা হয়। জ্যাকআপ রিগ, এটাও সাগরে কূপ খনন করার কাজে ব্যবহার করা হয়। ড্রিলিং বার্স, এটাও সাগরেই কূপ খনন করার কাজে ব্যবহার করা হয়। এবং এই যে 5 নম্বর ল্যান্ড রিগ, এটি মূলত ভূমিতে বা স্থলভাগে খনিজ সম্পদ অনুসন্ধান বা উত্তোলনের কাজে, খনন কাজে ব্যবহার করা হয়। এই যে বিভিন্ন ধরনের রিগের একটা ছবি দেয়া আছে, এখানে একটু বলে রাখি, এই যে এই অংশটা স্থলভাগ বোঝানো হয়েছে, আর এই যে দাগ দেখা যাচ্ছে এটা অবশ্য সাগরের পানির স্তর বোঝানো হয়েছে। ঠিক এই দাগগুলো সাগরের পানির নিচের যে ভূমির অবস্থান সেটা দেখানো আছে। তো আমরা প্রথমে বললাম কি ড্রিল শিপ। ড্রিল শিপটা বলছে অপারেট অ্যাট ওয়াটার ডেপথ আপ টু 12,000 ফিট, অর্থাৎ 12,000 ফিট পানির গভীরতায় এই ড্রিল শিপ কাজ করতে পারে। অর্থাৎ এটি গভীর সমুদ্রে কূপ খনন করার কাজে মূলত ব্যবহার করা হয় ড্রিল শিপ। তারপরে আছে সেমি সাবমার্সিবল, এটি পানির গভীরতা যদি 10,000 ফিট পর্যন্ত হয় সেক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করতে পারবো। তারপরে আছে জ্যাকআপ রিগ, এটি পানির গভীরতা যদি 5,000 ফিট পর্যন্ত হয় সেক্ষেত্রে আমরা জ্যাকআপ রিগ ব্যবহার করে কূপ খনন করতে পারবো। তারপরে আছে ড্রিল বার্স, এটি মূলত শ্যালো ওয়াটারে কূপ খনন করার কাজে, অর্থাৎ যেখানে পানির গভীরতা কম, এখানে দেখো এই যে এতটুকু শুধু পানির গভীরতা আছে, তারপরে কিন্তু মাটির স্তর। তো সেক্ষেত্রে আমরা ড্রিল বার্স রিগ ব্যবহার করে কূপ খনন করব। আর যদি ভূমিতে বা স্থলভাগে যদি আমরা কূপ খনন করি তখন ব্যবহার করব ল্যান্ড রিগ। তো দেখা যাচ্ছে যে ভূমিতে বা স্থলভাগে ড্রিল করার জন্য শুধুমাত্র ল্যান্ড রিগ ব্যবহার করতেছি, যদিও এর আরও অনেক ক্লাসিফিকেশন আছে। আর সাগরের জন্য বেশ অনেক ধরনের, এই 4 ধরনের যে ড্রিলিং রিগের কথা বললাম আমরা, সবগুলোই মূলত সাগরে কূপ খনন করার কাজেই ব্যবহার করা হচ্ছে। তোমরা এই ছবিটাতে আরেকটু ক্লিয়ার কনসেপ্ট পাবা। দেখো এই যে ল্যান্ড রিগ, এখানে ভাগের মধ্যেই চিত্রটা দেখানো আছে, আর এই যে বাকি সব পানির মধ্যেই দেখানো আছে। প্ল্যাটফর্ম বা ড্রিলিং মার্চ যেটা, জ্যাকআপ রিগ এখানে দেখানো আছে, সেমি সাবমার্সিবল এবং ড্রিল শিপ সবচেয়ে ডিপ ওয়াটারে বা গভীর সমুদ্রে ড্রিল শিপটা ব্যবহার করে আমরা যে কোনো খনিজ সম্পদ অনুসন্ধানও করতে পারি, পাশাপাশি তেল গ্যাসও উত্তোলন করতে পারি। আচ্ছা, এরপরে 3.2 অনুচ্ছেদে আছে রিগের অংশসমূহ। আমরা যে ড্রিলিং রিগের কথা এতক্ষণ ধরে বললাম, সেই রিগ বিশাল একটি কাঠামো, তার বেশ অনেকগুলো অংশ আছে এবং এখানে মূলত প্রধান অংশগুলো উল্লেখ করা আছে। প্রথমেই আছে ডেরিক, ক্রাউন ব্লক, মানকি বোর্ড, ড্রিলিং লাইন, ট্রাভেলিং ব্লক, হুক, সুইভেল, কেলি হোস, কেলি। 9 নম্বর পর্যন্ত আমরা দেখলাম কেলি। এরপরে 10 নম্বরে আছে ড্রওয়ার্কস, রোটারি টেবিল, ডেরিক ফ্লোর, ডিলার্স কনসোল, ব্লো আউট প্রিভেন্টর, মাড পাম্প, ড্রিল পাইপ, ড্রিল কলার এবং সর্বশেষ আছে 18 নম্বর ড্রিল বিট। এই 18টি অংশের বাইরেও আরও কিছু ছোট ছোট অংশ আছে যেটার সমন্বয়ে ড্রিলিং রিগটি গঠিত। তো এই 18টি অংশের মধ্যে
আমরা এই রিগে, এটি একটি ড্রিলিং রিগের ছবি। এখানে সেই নামগুলো আমরা দেখব। যেমন এই যে প্রথমে আছে ক্রাউন ব্লক, উপরে ক্রাউন বা মুকুট, আমরা জানি যে সেটা সাধারণত মাথায় পরা হয় বা উপরেই থাকে, যার কারণে উপরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে ক্রাউন ব্লক। তারপরে আছে মানকি বোর্ড। এখানে কিছু পাইপ সাধারণত দাঁড় করে রাখানো হয়, যার কারণে এটা মানকি বোর্ড নাম দেওয়া আছে। তারপরে আছে ড্রিলিং লাইন। ড্রিলিং লাইন, এই যে এখানে একটা তারের মতো দেখা যাচ্ছে, এইটাই মূলত ড্রিলিং লাইন। তারপরে ট্রাভেলিং ব্লক, এই যে এখানে একটা হুক মতো দেখা যাচ্ছে, উপরের অংশটা হলো ট্রাভেলিং ব্লক, আর নিচে একটা হুক আছে, সেটাকে এই যে হুক বলে চিহ্নিত করা আছে। তার নিচে আছে সুইভেল। এই যে এখানে এসে দেখাইছে কেলি হোজ বা নর্মালি হোজও বলা হয়। তারপরে এখানে আছে স্ট্যান্ড পাইপ। এই পুরাটা, এই যে কালো অংশটা, এটা হলো কেলি। তারপরে এই যে এখানে একটা গোলাকার টেবিল থাকে, যেটা মূলত এই পাইপটাকে ঘুরায়, সেটা হলো রোটারি টেবিল। আর এই যে রোটারি টেবিল বা সমস্ত কিছু বা মানুষ যেখানে দাঁড়ায় থেকে কাজ করে, সেটাকে বলা হয় ডেরিক ফ্লোর। এইদিকে আছে ওয়েট ইন্ডিকেটর, এখানে কতটুকু ওয়েট যাচ্ছে সেটা ইন্ডিকেট করা যায়। এখানে আছে ড্রওয়ার্কস, সেই ড্রওয়ার্কসের মাধ্যমেই মূলত আমরা এই যে পাইপটাকে উপর থেকে ঝুলাই রেখে তারের সাহায্যে নিয়ন্ত্রণ করি। ড্রওয়ার্কস এটা একটা বড় ইউনিট, এর মধ্যে আরও অনেকগুলো বিষয় জড়িত আছে। এইদিকে আছে মাড পাম্প, শেল শেকার, এটা মাড ফ্লোয়িং লাইন আছে এখানে। ব্লো আউট প্রিভেন্টর, এটাও বড় একটি ইউনিট, বড় একটি কম্পোনেন্ট বা অংশ। এই লাইনটা মূলত আমরা এখানে দেখাইছি ভূপৃষ্ঠ হিসাবে। এই লাইনটি ভূপৃষ্ঠের উপরে এতগুলো অংশ আছে। আমরা যখন রিগ স্থাপন করি, ঠিক এইভাবে ভূমিতে যখন স্থাপন করা হবে, ঠিক উপরে এই অংশগুলো থাকবে, এবং এই ভূপৃষ্ঠ থেকে নিচে আবার কিছু অংশ আছে, যেমন সিলার থাকবে এখানে, তারপরে কন্ডাক্টর এখানে আছে, তারপরে ড্রিল পাইপ তো থাকবেই, ড্রিল কলার থাকবে এখানে, এবং সর্বশেষ থাকবে নিচে ড্রিল বিট, যেটা পাইপটা ঘোরার সঙ্গে সঙ্গে কেটে কেটে নিচের দিকে যাবে। তো এই মূলত এখানে ড্রিলিং রিগের যে প্রধান অংশ সেগুলো এখানে দেখানো আছে। এর বাহিরেও আরও অনেকগুলো পার্ট আছে ড্রিলিং রিগের। এটি ড্রিলিং রিগের একটি 3D ভিউ। আমি যে কথাগুলো ওখানে বললাম, যে অংশগুলোর কথা বললাম, আমি শুধু মেইন এই পার্টটার মধ্যে কি কি প্রধান পার্ট আছে সেইগুলোই মূলত আমরা ড্রিলিং রিগের অংশের মধ্যে বললাম। এর বাহিরে কিন্তু একটি কূপ খনন করার জন্য, এটা তো ড্রিলিং রিগ, একে সাপোর্ট দেওয়ার জন্য আরও অনেকগুলো ইনস্ট্রুমেন্ট পাশাপাশি সাপোর্টিং হিসেবে থাকে, যেগুলোর সমন্বয়, সমস্ত কিছু সমন্বয় করে কূপ খননের কাজ শুরু হয়। আমরা ড্রিলিং রিগের যে প্রধান অংশসমূহের কথা বললাম, সেগুলোর মধ্যে যে ইম্পর্টেন্টগুলো আছে তার একটু সংক্ষেপে আমরা এখানে এখন দেখে নেব। যেমন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হলো বা অংশ হলো রোটারি টেবিল। রোটারি টেবিল বলছে রোটারি টেবিল রিগ ফ্লোরের একটি অংশ। এটি বিট সহ ড্রিল স্টিমকে কূপের ভিতরে ঘুরায় এবং ড্রিল স্টিমকে ঝুলন্ত রাখতে পারে। রোটারি টেবিল মূলত এখানে দুটি কথা বলছে। একটি হলো বিট সহ ড্রিল স্টিম বা যে ড্রিল পাইপ থাকবে সেটাকে কি করবে, ঘোরাবে এবং ড্রিল স্টিমকে ঝুলন্ত রাখতে পারবে। অর্থাৎ কূপের মধ্যে যদি
2000 মিটার পাইপ নামানো থাকে, তো সেই পাইপটার কিন্তু একটা ওয়েট আছে। তো সেই ওয়েটটা সাধারণত উপরে ওই যে ক্রাউন ব্লক আছে, ক্রাউন ব্লকের মাধ্যমে আমরা তারের সাহায্যে ওইটা ড্র আর্কসের মাধ্যমে নিয়ন্ত্রণ করি। তো সেইটা বলতেছে রোটারি টেবিলটা কি করে, এই যে এটা মূলত রোটারি টেবিল, সে কি করে প্রথম একটা কাজ করে যে ড্রিল পাইপটাকে সে ঘুরায়, যার কারণে খনন কাজ শুরু হয়। পাশাপাশি যতগুলো পাইপ ভূ অভ্যন্তরে গেছে সেগুলোকে আবার ধরে রাখতেও পারে। তো এটা হলো মূলত একটা রোটারি টেবিল। এই যে এই অংশটা, এই গোলাকার যে অংশটা, এটা মূলত ঘোরে। তাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে এই যে হাই হর্স পাওয়ারের আমরা মেশিন এখানে সেট করি, যেটা নিয়ন্ত্রণ করতে পারে, এটাকে ঘোরাতে পারে। খুব ইম্পর্টেন্ট পার্ট হলো রোটারি টেবিল। এরপরে আছে ক্রাউন ব্লক। আমরা রোটারি ড্রিলিং রিগের একেবারে উপরের যে অংশটি, সেটিকে ক্রাউন ব্লক বলে থাকি। এটা দেখতে মুকুটের মতো, ড্রিলিং টাওয়ারের চূড়ায় অবস্থান করে। এর মধ্যে খাস কাটা থ্রেডেড পুলি থাকে। ক্রাউন ব্লকের এই পুলির মাধ্যমে ড্রিলিং লাইন ট্রাভেলিং ব্লকের সাহায্যে উপরে ও নিচে ওঠানামা করে। অর্থাৎ ওই জায়গাতে একটা পুলি থাকবে, ঠিক ওখান থেকেই তারের সাহায্যে আমরা ড্র আর্কসের মাধ্যমে পাইপগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। এরপরে আছে ট্রাভেলিং ব্লক। আচ্ছা, ট্রাভেলিং ব্লক বলছে ক্রাউন ব্লকের নিচে এটি ঝুলন্ত থেকে উপরে ও নিচে ওঠানামা করে। এর খাস কাটা পুলির ভিতর দিয়ে ড্রিলিং লাইন অতিক্রম করে। এখানে এই পাশের ছবিটাতে দেখলে ক্লিয়ার কনসেপ্ট পাবা। এই যে ক্রাউন ব্লক কোনটাকে বলতেছি আমরা, এই যে উপরের যে অংশটা, এটা হলো ক্রাউন ব্লক। আর ট্রাভেলিং ব্লক বলতেছে এই যে এই অংশটা, এটা কি করে, এটার সঙ্গে তার লাগানো আছে। পাইপটা যখন নিচে নেমে যায়, এই ট্রাভেলিং ব্লক নিচে নামে। আবার এই খনন পাইপ যখন উপরে তোলার প্রয়োজন হয়, তখন এটা কি করে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। কেন উঠবে? এই যে ড্র ওয়ার্কসের সঙ্গে যে তারটা লাগানো আছে, সে যদি এখানে টান দেয়, তখন এটা উপরে উঠে যাবে। আবার এখানে যদি সে ছেড়ে দেয়, তখন এটি নিচে নামবে। তার মানে কি, এটি উপরে উঠে আবার নিচে নামে, চলাচল করে, ট্রাভেল করে, যার কারণে এটির নাম হয়েছে ট্রাভেলিং ব্লক। এরপরে আছে ড্রিলিং লাইন। এটি প্রচুর টেনসাইল লোড বহন করতে সক্ষম এক ধরনের স্টিলের রোপ। ড্রিলিং লাইন উত্তোলনকারী সিস্টেমের সকল যন্ত্রাংশের সঙ্গে সংযুক্ত থাকে। এটি মূলত এক ধরনের তার। এই যে তারটি ড্র ওয়ার্কস থেকে এই ক্রাউন ব্লকের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় ট্রাভেলিং ব্লকের সঙ্গে জয়েন্ট থাকে, সেটি মূলত ড্রিলিং লাইন। এই যে ড্রিলিং লাইন দেখানো আছে এই তারগুলোকে। তো এই তার একেবারেই খুবই শক্তিশালী স্টিলের রোপ, নর্মাল রোপ না, নর্মাল দড়ি না, সাধারণ দড়ি না। এটি মূলত স্টিলের তৈরি এক ধরনের রশি বা রোপ, যেটি খুবই টেনসাইল লোড বহন করতে পারে। সেই ধরনের স্টিলের রোপ এখানে ব্যবহার করা হয়, এবং সেই স্টিলের রোপটাকে বা রশিটাকেই আমরা বলতেছি ড্রিলিং লাইন। এরপরে আসছে ড্র ওয়ার্কস। আমি বারবারই যেটা বলতেছি যে ড্র ওয়ার্কস খুব শক্তিশালী একটি ইউনিট। এই যে এটি, এই যে ড্র ওয়ার্কস চিহ্নিত করছে এই জায়গায় এসে, যে এই পুরো সিস্টেমটা ড্র ওয়ার্কস। ড্র ওয়ার্কস হচ্ছে শক্তিশালী হয়েস্টিং অ্যাসেম্বলি, যা রিগ পাটাতনের উপর অবস্থান করে। এর সাথে একটি রিভলভিং ড্রাম থাকে, যার ভিতর ড্রিলিং লাইন পেঁচানো থাকে। ড্রিলিং লাইনটা কি? ড্রিলিং লাইন হলো স্টিলের রশি, যেটি পেঁচানো থাকে ড্র ওয়ার্কসে। ড্র ওয়ার্কসে এমনভাবে তৈরি করা হয় যাতে এটি নির্দিষ্ট গভীরতায় একটি নির্দিষ্ট সাইজের পাইপ ধরে রাখতে বা ঝুলিয়ে রাখতে
সক্ষম হয় এবং উপরে ওঠাতে সক্ষম হয়। তো ড্রয়ার্কস একটি শক্তিশালী হোয়েস্টিং ইউনিট বা অ্যাসেম্বলি বলা হচ্ছে, যেটার মাধ্যমে কি করব আমরা ওই যে ড্রিলিং লাইন বা স্টিলের যে রশি আছে সেটি নিয়ন্ত্রণ করে ড্রিলিং যে পাইপ আছে সেগুলোকে উপরে উঠানো, নিচে নামানো বা নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট ড্রয়ার্কস। এরপরে আছে কেলি। কেলি হলো ড্রিল স্টিমের একমাত্র অংশ যা ড্রিলিং চলাকালীন সময়ে রোটারি টেবিলের উপরে ও নিচে যাতায়াত করে। এটি বর্গাকার, ত্রিভুজাকার বা ষড়ভুজাকার আকৃতির শক্তিশালী স্টিলের পাইপ। সেই স্টিলের পাইপটি মূলত বিভিন্ন আকৃতির হতে পারে, সেটা বর্গাকারও হতে পারে, ত্রিভুজাকারও হতে পারে বা ষড়ভুজাকারও হতে পারে, যার এক প্রান্ত সুইভেলের সাথে যুক্ত থাকে এবং অপর প্রান্ত রোটারি টেবিলের ওপেনিং দিয়ে অতিক্রম করে ড্রিল পাইপের সাথে যুক্ত থাকে, যার ফলে ড্রিল স্টিম ঘুরতে পারে। এর দৈর্ঘ্য 40, 46 এবং 54 ফুট হয়ে থাকে। তার মানে এই যে এখানে ছবিটি দেখা যাচ্ছে, এই যে এগুলোই মূলত আমরা বলতেছি কেলি, স্টিলের তৈরি পাইপ, যেগুলো সাধারণত খনন কাজের জন্য যে ড্রিল পাইপগুলো আছে এগুলোর সঙ্গে জয়েন করে, উপরে নিচে জয়েন করে খনন কাজ করা হয়। এবং এই কেলিটি মূলত অবস্থান করে রোটারি টেবিলের কাছে, অর্থাৎ রোটারি টেবিল যখন ঘুরতে থাকে ওর ভিতর দিয়েই মূলত এই কেলিটি প্রবেশ করানো হয় এবং এটি বর্গাকার, ত্রিভুজাকার বা ষড়ভুজাকার করার উদ্দেশ্য হলো এটি গোলাকার না করে। পাইপ আমরা নর্মালি জানি যে পাইপগুলো সাধারণত গোলাকার হবে, কিন্তু এই কেলি এটিও এক ধরনের পাইপ। এটির আকৃতিটি কি হবে? বর্গাকার হবে, ত্রিভুজাকার বা ষড়ভুজাকার। অর্থাৎ রোটারি টেবিলের মধ্যে ঠিক এই ধরনের খাঁজ কাটা থাকবে, সেটা বর্গাকার, ত্রিভুজাকার বা ষড়ভুজাকার। ঠিক সেই খাঁজের ভিতর গিয়ে এই কেলিগুলো আটকায় যাবে, যার কারণে যখন রোটারি টেবিল ঘুরবে সঙ্গে সঙ্গে এই কেলিও ঘুরবে এবং কেলির নিচে যে ড্রিল পাইপ থাকবে সেটিকেও ঘুরাবে। যার কারণে নর্মালি ড্রিল পাইপ যেগুলো সেগুলো গোলাকার হলেও এই কেলি কখনো গোলাকার হয় না। এটি মূলত বর্গাকার, ত্রিভুজাকার বা ষড়ভুজাকার হবে। এবং কেলির দৈর্ঘ্য বলা হচ্ছে যে এটা 40 বা 46 বা 54 ফুট হয়ে থাকে এর দৈর্ঘ্য। এরপরে আসছে ব্লো আউট প্রিভেন্টর। খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট ড্রিলিং রিগের। ব্লো আউট প্রিভেন্টরকে সংক্ষেপে বিওপি বলা হয়। এটি একটি হাই প্রেশার নিয়ন্ত্রণকারী ভাল্ব যা কূপ খননের সময় কূপের প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। ব্লো আউট প্রিভেন্টরকে ক্রিসমাস ট্রিও বলা হয়। এই যে ছবিটা তোমরা দেখলেই বুঝতে পারবা, এই যে এই বিভিন্ন অংশ থাকার কারণে এটাকে ক্রিসমাস ট্রি অনেক সময় বলা হয়। তো এটির কাজ হলো প্রেশার নিয়ন্ত্রণ করা। যখন কূপ খনন করা হয়, যদি 5-6 হাজার বা 7 হাজার বা 10 হাজার ফিট নিচে কূপ খনন করা হয়, নর্মালি সেখানকার প্রেশার ভূপৃষ্ঠের চেয়ে অনেক গুণ বেশি থাকবে। তো সেক্ষেত্রে সেই প্রেশার সাধারণত কূপ খনন করার সঙ্গে সঙ্গে উপরের দিকে চাপ দেয়। তো সেই প্রেশারটা নিয়ন্ত্রণ করার জন্যই এই শক্তিশালী একটি ইউনিট, যেটাকে বলা হয় বিওপি, এটি লাগানো থাকে। এটির মাধ্যমেই মূলত প্রেশারটা নিয়ন্ত্রণ করা যায়। এইটি না থাকলে কূপ খনন করা, অনেক গভীরে কূপ খনন করা অসম্ভব। তো যার কারণে যেহেতু তেল গ্যাস
অনুসন্ধান বা উত্তোলনের জন্য অনেক গভীরতায় কূপ খনন করতে হয়। তো সেক্ষেত্রে প্রেশারটা নিয়ন্ত্রণ করার জন্য মূলত আমরা ব্লো আউট প্রিভেন্টর বা বিওপি ব্যবহার করে থাকি। এরপরে আছে মাড পাম্প। ড্রিল বিট যখন কাটিং সম্পাদন করে তখন ঘর্ষণ ক্রিয়ার ফলে তো অনেক উত্তপ্ত হয়। এই জন্য এই ড্রিল বিটকে ঠান্ডা রাখার জন্য ফ্লুইড সরবরাহ করা হয়। এই ফ্লুইড সরবরাহের জন্য যে পাম্প ব্যবহার করা হয় তাকে মাড পাম্প বলে। অর্থাৎ কূপ খনন করার জন্য খনন পাইপের নিচে এক ধরনের বিট লাগানো থাকে, যেটা পাইপ যখন ঘোরে ওটাও ঘোরার কারণে সাধারণত কেটে কেটে নিচের দিকে যায়। তো যেহেতু ওটা ঘূর্ণনের কারণে কেটে কেটে নিচের দিকে যায়, যার কারণে বিটটি প্রচুর উত্তপ্ত হয়, যার কারণে ওই অনেক সময় যদি বেশি উত্তপ্ত হয় সেটার কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা অনেক সময় ভেঙে যেতে পারে। সেটিকে ঠান্ডা রাখার জন্য এক ধরনের আমরা ফ্লুইড ব্যবহার করি, যেটাকে ড্রিলিং ফ্লুইড ব্যবহার করা হয়। সেটা গর্ত করার কাজেও সহযোগিতা করে, পাশাপাশি ড্রিলিং বিটকে ঠান্ডা রাখে। তো এই ড্রিলিং ফ্লুইড যেটা আমরা ব্যবহার করি সেটিকে হাই প্রেশারে নিচে পাঠানো হয়, সেটি নর্মালি পাঠালে যাবে না। তো সেটার জন্য কি করতে হয়, একটা পাম্প ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে মাড পাম্প। অর্থাৎ ড্রিলিং ফ্লুইডটাকে পাম্প করে নিচে পাঠানো হবে। তো যে পাম্পের সাহায্যে এটা করা হয় মূলত সেটি হলো মাড পাম্প। এরপরে আছে ড্রিল বিট। ড্রিল বিট ড্রিলিং ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। ড্রিলিং ব্যবস্থায় যে যন্ত্র দ্বারা কূপ খনন করা হয় তাকে ড্রিল বিট বলে। ড্রিলিং স্টিমের সবচেয়ে নিচের অংশে ড্রিল বিট সংযুক্ত থাকে। ড্রিল বিটের কাজ হলো সারফেসকে কাটতে কাটতে সামনের দিকে অগ্রসর হওয়া। এটি ড্রিল বিটের ছবি, এটি সাইড ভিউ, এবং এটি নিচের যে অংশের ভিউ, অর্থাৎ বিটগুলো দেখতে কেমন হবে সেইটা এখানে দেখানো আছে। একই জিনিস, দুটা ভিউ দেখানো আছে। তো এটি খুবই শক্তিশালী একটি বিট। খুব হার্ড ফরমেশনে বা কঠিন শিলা বা শিলাস্তর কাটার জন্য আবার অনেক সময় ডায়মন্ড ড্রিল বিট ব্যবহার করা হয়। তো এই বিটগুলো খুবই শক্তিশালী হয়। এগুলোর মাধ্যমেই মূলত আমরা গর্তটা করতে করতে অগ্রসর হতে পারি। একেবারেই পাইপের এই যে এখানে থ্রেড আছে, এই থ্রেডের সঙ্গে পাইপ লাগানো থাকে, যে ড্রিল পাইপগুলো থাকবে সেগুলো লাগালে সেটা ঘূর্ণনের ফলে এই ড্রিল বিটটাও ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে গর্ত করে। এখানে যেমন এই যে জেট নজেলের কথা বলা আছে, ড্রিলিং ফ্লুইডটা যখন আমরা পাইপের ভিতর দিয়ে পাঠাই তখন সেই ড্রিলিং ফ্লুইড এই যে নজেল আছে, নজেলের দিয়ে সাধারণত সামনের দিকে বের হয় ড্রিলিং ফ্লুইডটা, এবং যে স্তরটাকে কাটতেছে সেটাকে নরম করে, পাশাপাশি এই ড্রিল বিটটা যখন ঘোরার ফলে যে গরম হয় সেটাও ঠান্ডা করে। তো এই আমি যে অংশগুলোর কথা বললাম এত সময় ধরে, এগুলোই মূলত ড্রিলিং রিগের প্রধান অংশ, এবং এগুলো সব কিছু সমন্বয় করে কূপ খননের কাজ শুরু হয়। তো আজকে আমি এই পর্যন্তই শেষ করতেছি। খুবই ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। কূপ খননের জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কূপ খনন ছাড়া খনিজ সম্পদ যেমন অনুসন্ধান করা যায় না, পাশাপাশি তেল গ্যাসও উত্তোলন করা যায় না। তো আমি আশা করছি তোমাদের আমি যে টপিকগুলো আজকে আলোচনা করলাম তোমরা বুঝতে পারছো। যদি তারপরও কোনো সমস্যা থাকে তোমরা জানাবা। আর এই
সাবজেক্টটি আমি বরাবরের মতো আজকেও বলতেছি, এই সাবজেক্টটির বই তোমরা বাইরে পাবা না। আমি 2 চ্যাপ্টার অলরেডি শেষ করেছি, সেটির সফট কপি তোমাদের দিয়ে দিছি। আজকে আমি তোমাদের 3rd চ্যাপ্টার শুরু করলাম, এটিরও সফট কপি তোমাদেরকে আমি দিয়ে দেব। আমি যে মেসেঞ্জার গ্রুপ করেছি MMST ফার্স্ট সেমিস্টার BPI, তোমরা অনেকেই এখনও সেখানে জয়েন হওনি বা জয়েন করোনি। তোমরা দ্রুত ওই গ্রুপটাতে জয়েন করো, তাহলে আমার এই তথ্যগুলো তোমরা সেখান থেকে নিতে পারবা। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সামনের ক্লাসে আবার দেখা হবে।